সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়। পদ্মায় নাব্য সংকটে ফরিদপুর নৌবন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। ড্রেজার সংকটে ড্রেজিংয়ে বিলম্ব হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এবং 3 বছরেও চালু হয়নি বরগুনা বর্জ্য শোধনাগার। দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, বাড়ছে রোগবালাই, পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। 2026 সাল থেকে বর্তমান শিক্ষাক্রমকে ঢেলে সাজানো সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখে কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে। তবে পরিকল্পনা ও প্রয়োগে ঘাটতি থাকলে কোনো যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কখনোই গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের দেখুন শেষ কিস্তি। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম 7 বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে। 4 মন্ত্রীর সময়ে 2 রকম শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেয়া হয় জাতির ঘাড়ে, অথচ কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। সবশেষ 2023 সালে প্রাথমিক ও মাধ্যমিকের 3 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। মুখস্থবিদ্যার পরিবর্তে গুরুত্ব পায় বাস্তবমুখী শিক্ষা। এ নিয়ে অভিভাবক ও বিশেষজ্ঞ মহলে নানা সমালোচনা ছিল। এর প্রেক্ষিতে কিছুটা পরিমার্জন করে 2025 সালে বই ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এটার পরে আমরা ভাববো যে আগামীতে এই কারিকুলাম কিভাবে আবার পরিমার্জন করা যায় এবং সেই অনুযায়ী আমার বই পুস্তক। শিক্ষাবিদরা বলেন, সময়ের অভাবে নতুন বছরে বড় পরিবর্তনের সুযোগ ছিল না। তবে 2026 সাল থেকে পরিমার্জন জরুরি। বিশেষ করে প্রযুক্তি নির্ভর এবং বেকারত্ব দূর করার মতো পদক্ষেপ থাকতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে আমরা গতানুগতিক শিক্ষার মধ্যে ধারাবাহিকতায় আবদ্ধ না রেখে আমরা আগামী তারা যখন কর্মক্ষেত্রে যাবে সেই সময়ে এবং তার পরবর্তী সময়ের চাহিদা, সেই চাহিদার জন্য কি ধরনের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ দরকার, সেগুলোকে এখনকার কারিকুলামে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই নলেজের প্রয়োগ কোথায় হবে, এই দক্ষতার প্রয়োগ কোথায় হবে, এই কর্মক্ষেত্রের সাথে এই নলেজটাকে একটা সম্পৃক্ত করার বিষয়টা কিন্তু আমাদের দরকার। একটি জাতির মননশীলতা পাঠ্যক্রমের উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে দেশের সংস্কৃতির পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই অভ্যুত্থানকে লালন করেই শিক্ষাক্রম সাজানো উচিত। এই জাতি যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে, গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, মানবাধিকার দিকে অগ্রসর হচ্ছে, কার ভূমিকা ছিল, কোথায় ভূমিকা ছিল, কে কিভাবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটি বিষয়ের একটা নির্মোহ বিশ্লেষণ থাকা উচিত। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর মুক্তিযুদ্ধ দুটোর চেতনাকে লালন করতে পারবে শিক্ষার্থীরা। এই দায়বদ্ধতাটি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করতে হবে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তরুণ প্রজন্ম সহ নাগরিকদের সোচ্চার করতেও শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেটাকে শিক্ষার উপাদানে পরিণত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে তারা এসব কথা বলেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সমর্থিত জোট ও জাতীয় পার্টি ছাড়া বৈঠকে অংশ নেন দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাফ জানান, বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো অবকাশ নেই। ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে, সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। এ সময় দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল একসাথে কাজ করবে বলে জানান প্রতিনিধিরা। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়ও জানান তারা। জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকে আসুক আমরা তাকে ঘৃণা করি, এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের পক্ষ অটুট এবং মজবুত থাকবে। চূড়ান্ত সফলতা এসে যাওয়ার পরেও পুরো দেশের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। বৈঠক থেকে ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার কড়া নিন্দা জানানো হয়। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মৃত্যুদেরকে নিয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য আমরা মতামত দিয়েছি ও পরামর্শ দিয়েছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমেনি। উল্টো পুরনো আলুর দাম 70 থেকে বেড়ে 80 টাকা হয়েছে। শহরের বিভিন্ন বাজারে দেখা গেছে নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। সরবরাহে ঘাটতি না থাকলেও সবজির এমন চড়া মূল্যে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। ক্রেতারা চড়া দামে পণ্য কিনলেও ঠকছেন কৃষক। মাঝখানে লাভের একটা বড় অংশ হাতিয়ে নিচ্ছে ফরিয়ারা। দর্শক, মুন্সিগঞ্জের কৃষক কেমন দাম পাচ্ছেন তা জানাবেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, সবজির দাম নিয়ে কি বলছেন কৃষক, আমাদের জানাবেন। সেই সবজি কিন্তু কৃষকরা কিন্তু সেরকম দাম পাচ্ছে না। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেমনটা বলেছেন যেহেতু তারা এই শীতকালীন সবজি রোপণ করার সময় কিন্তু দুইবারে যে বন্যা, সেই বন্যার বৃষ্টির কারণে কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি রয়েছে কিন্তু পরিচর্যার যে রয়েছে সেটাও কিন্তু তাদের খরচ বেশি রয়েছে। আমি কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু এইসব সবজি উৎপাদন করতে কিন্তু তাদের যে পরিশ্রম হয়েছে সেই পরিশ্রমের পাশাপাশি কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। পাশাপাশি কিন্তু তারা যেমন শীতকালীন সবজি রয়েছে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, এইসব কিন্তু পণ্য কিন্তু বাজারে মধ্যে উঠতে শুরু করেছে। পাইকারি বাজারের কথা যদি বলি, বর্তমানে কিন্তু এই সব ফুলকপি, বাঁধাকপি 50 থেকে 30 টাকা, 40 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। সেই হাত বদল হওয়ার পরে কিন্তু এইসব সবজি কিন্তু আবার 60 থেকে 70 টাকা কিন্তু ভোক্তারা কিনছেন। ভোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যদি সরাসরি যদি পাইকারি ভাবে বিক্রি করতে পারে তাহলে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা দাম পাবে, পাশাপাশি কিন্তু ন্যায্য মূল্যে তারা যদি বিক্রি করে সে কিন্তু সুবিধা পাবে। বলা যায় যেহেতু শীতকালীন সবজির বাজারে যে ব্যাপক চাহিদা, সেই চাহিদা কিন্তু মুন্সিগঞ্জে ইতিমধ্যে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। আমি কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, তিনি যেমনটি বলছেন যেহেতু এইসব সবজি কিন্তু বলা যায় যেহেতু এইসব সবজি কিন্তু আপনাদের যে মুন্সিগঞ্জে 11,000 হেক্টর জমিতে কিন্তু কৃষি শব্দে চাষাবাদ করা ছিল। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে শীতকালীন সবজি নিয়ে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার নারায়ণগঞ্জ থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী আজমির ইসলাম। আজমির, সবজির ঊর্ধ্বমূল্য নিয়ে বিক্রেতারা কি অজুহাত দিচ্ছেন আর ক্রেতাদের বক্তব্য কি? আলুর বাজারে কিন্তু এখন দেখা গেছে যে প্রতি যেটি খুচরা বাজারে তুলনায় পাইকারি বাজারের থেকে প্রথম থেকে 72 টাকা কেজি, এবং সেটি খুচরা বাজারে গেলে কিন্তু 90 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই আলুর জন্য যে ক্রেতারা কিন্তু একটি বিপাকে পড়েছে, তারা কিন্তু
ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে এমনটি জানিয়েছেন। আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী হওয়াতে বিভিন্ন জেলার বাসিন্দারা এই জেলায় বসবাস করে এবং নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের বাসিন্দারা এই জেলাতে বসবাস করেন। তাদের যে শীতকালীন যে সবজি রয়েছে, সবজিগুলিতে প্রচুর পরিমাণ দাম বৃদ্ধি পাওয়ায় তাদের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে, কারণ সবজিতে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই বাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে যারা এই ধরনের এই পণ্যগুলির বাড়িয়ে দিচ্ছে দাম, তাদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে এবং সেটি মনিটরিং প্রতিদিনই করতে হবে, এরকমটি জানিয়েছেন। তবে আমরা জানি এর সাথে আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, বিক্রেতারা জানিয়েছেন যে তারা বিভিন্ন কোলেস্টোর এবং মুকাম থেকে যে আলু এবং সবজি কিনা হয় সেখানেই দাম বৃদ্ধি পাওয়াতে তারা বেশি দামে বিক্রি করছেন এবং যাতায়াতের যে ব্যবস্থা, ট্রান্সপোর্ট ব্যবস্থা, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আনলোডের কারণে যে দামটা বেড়েছে সেই দামটা সামঞ্জস্য রেখে তারা ক্রেতাদের কাছে বিক্রি করছেন বলে এমনটি জানিয়েছেন। শুভ্রা, ধন্যবাদ। পদ্মা নদীতে ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচল। এতে বড় জাহাজ আসতে পারছে না ফরিদপুর নৌবন্দর পর্যন্ত। বন্দর ব্যবহারকারীদের দাবি, দ্রুত ড্রেজিং করে নাব্যতা না ফেরাতে পারলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলেছেন, ড্রেজার সংকটে ড্রেজিং কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুর নদীবন্দর দিয়ে ছোট বড় ও মাঝারি শতাধিক জাহাজের কয়লা, বালু, সার, সিমেন্ট, চাল, গরু ও পাট সহ অন্তত 40 প্রকারের পণ্য আনা নেয়া করা হয়। কিন্তু নভেম্বরের শুরু থেকে ডুবোচরের কারণে বিঘ্নিত হচ্ছে বড় জাহাজ চলাচল। এতে ক্ষতির মুখে পড়েছে জাহাজ মালিক সহ অন্তত 10 থেকে 12 হাজার শ্রমিক। জাহাজ সংশ্লিষ্টরা জানান, মাঝারি আকারে জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট গভীরতা প্রয়োজন, কিন্তু কোথাও কোথাও সেই নাব্যতা নেই। এই অবস্থা চলতে থাকলে সংকট আরো ঘনীভূত হবে। 1-150 বুটি ছিল, সবাই এখানে চরের ভিতরে আটকে পড়ছে। পানি না থাকলে তো আসার সমস্যা, বিভিন্ন সমস্যা। আর বড় জাহাজ আর পানি মনে করেন আরো 2 ফুট 3 ফুট বেশি লাগে। আমরা চাই গভীরতা জাহাজ আসুক, কাজ ঘটে। আর ব্যবসায়ীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পিতভাবে ড্রেজিং করে নাব্যতা রক্ষা না করা গেলে ক্ষতির মুখে পড়বেন তারা। জাহাজ আটকে যায়, জাহাজ সময় মতো আসতে পারে না, পাল্টাই করে আনতে হয়। তারা দ্রুত পদক্ষেপ না নিলে এই ঘাটটা বন্ধ হয়ে যাবে। দ্রুত গতিতে যে সমস্ত জায়গায় নাব্যতা নাই সেগুলো ঠেকানোর ব্যবস্থা করেন। দায়িত্বে থাকা পোর্ট অফিসার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীঘ্রই ফরিদপুর অংশে ড্রেজিং কাজ শুরু করা হবে। আমার চেয়ারম্যান মহোদয়কেও চিঠি দিয়েছি, অনুলিপি দিয়েছি, আমি আমার চিফ ইঞ্জিনিয়ারকেও চিঠি দিয়েছি, আমার পরিচালক মহোদয়কেও চিঠি দিয়েছি। সবাই এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শীঘ্র ড্রেজিং কাজ শুরু হবে। পদ্মা নদীর ফরিদপুরের সি&বি ঘাটকে 2015 সালে ফরিদপুর নদী বন্দর ঘোষণা করে সরকার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি বরগুনা পৌরসভার বর্জ্য শোধনাগার। ঘনবসতিপূর্ণ এলাকার খোলা জায়গাতেই ফেলা হচ্ছে পুরো শহরের বর্জ্য। এতে একদিকে বাড়ছে মশা মাছির উপদ্রব এবং রাতে বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা রোগে ভুগছেন পৌরবাসী। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। বর্জ্য শোধনাগার স্থাপন করা হলেও লোকবলের অভাবে বরগুনা পৌর শহরের সব ময়লা ফেলা হচ্ছে খোলা জায়গায়। প্রতি রাতে ময়লার ভাগাড়ে আগুন ধরিয়ে দেয় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। ময়লা আবর্জনা ও পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য পোড়ার ধোঁয়া ও গন্ধে দুর্বিষহ দিন কাটছে এখানকার মানুষদের। রাস্তার পাশের খোলা জায়গায় ময়লা ফেলার কারণে দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী সহ এ পথে চলাচলকারীরা। বজ্র ফালায় আর কি, আর এটা যদি দৈনিক নিষ্কাশন করে এবং তৈরি করে সার, তাহলে আর এই গন্ধ বা দুর্গন্ধ এই এলাকায় ছড়ায় না। ওরা এসে ময়লাটা কালে রাস্তার মাঝে ফালাই দিয়ে যায়, যে কারণে আমরা হাঁটতে পারতেছি না। দুর্গন্ধের কারণে আমাদের নানানবিধ রোগ হইতেছে, ডেঙ্গু, অ্যালার্জি, চর্মরোগ, ভাত খাইতে না, পেট ফুললে ওঠে। অন্যত্র কোথাও সরিয়ে নেওয়া হয়, তার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে
আমরা তার অনুরোধ জানাচ্ছি যাতে এটা এখান থেকে অন্য কোথাও স্থানান্তর করা হয়। সাধারণ বর্জ্যের সাথে হাসপাতালের বর্জ্য মিশে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা, তাই খোলা জায়গা থেকে ময়লা সরিয়ে রিসাইক্লিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা আসলে কারোর উচিত না বা কোনো প্রতিষ্ঠানের উচিত না। এ থেকে মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, বিশেষ করে সংক্রামক ব্যাধি যেগুলো আছে। আর এই ময়লাগুলোর ভিতরে অবশ্যই হাসপাতালের বর্জ্য থাকতে পারে, সেখান থেকে সংক্রামক ব্যাধি ছড়িয়ে যেতে পারে। প্রয়োজনীয় লোকবল না থাকায় বর্জ্য শোধনাগারের ব্যবহার করা যাচ্ছে না বললেন পৌর প্রশাসক। দক্ষ জনবলগুলো আসবে এবং বিদ্যুৎ সরবরাহ যখন হবে তখনই আমরা পুরোপুরিভাবে এই প্ল্যান্টটি আমরা 100% ফাংশনিং করতে পারবো। দ্রুত বর্জ্য শোধনাগারটি চালু করে স্বাস্থ্য ঝুঁকি থেকে রেহাই দেওয়ার দাবি এলাকাবাসীর। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নাটোরে ও জয়পুরহাটে শীতের জলজ ফল পানিফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতেই 20 থেকে 50 হাজার টাকা লাভ করছেন তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় প্রায় 2 দশক ধরে এই এলাকার কৃষকরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে আসছেন। রাশিদুল ইসলাম ও আক্তার হোসেন বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নাটোরের ভেদরার বিল সহ বেশ কয়েকটি বিলে প্রতি বছর কৃষকরা পানিফল চাষ করেন। নাটোর সদর ও সিংড়া উপজেলায় সবচেয়ে বেশি পানিফল চাষ হয়। এ বছর জেলায় প্রায় 10 হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। গত 2 দশক ধরে এই 2 উপজেলার গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। বর্ষা শেষে অল্প পরিমাণ পানি থাকে এমন পতিত নিচু জমিতে পানিফলের চাষ ভালো হয়। বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে 1.5 থেকে 2 লাখ টাকা আয় করা যায়। 5 বিঘা 50 হাজার ধরেন খরচ আছে, আর 5 বিঘা থেকে মিনিমাম 2 লাখ টাকা আয় আসে। নাটোরে বিক্রি করে আবার রাজশাহী ঢাকাও চলে যায়। এই মুহূর্তে চলে এখন নিচ্ছে টাটকা জিনিস, দামও কম। আমরা 40 টাকা কেজি 30 টাকা কেজি খুচরা বেশি। এবার ফলন ও বাজার মূল্য দুটোই ভালো বলছে কৃষি বিভাগ। কৃষকরা খুব অল্প খরচে এই পানি ফল উৎপাদন করে থাকে এবং এই পানি ফল যেখানে উৎপাদন হয় সেখানে আড়তে এবং দেশের বিভিন্ন জেলায় এখান থেকে সরবরাহ করা হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে পানি ফল চাষিরা এই পানি ফল চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে, এই জন্য আমরা পানি ফলের আধুনিক জাতগুলোর কথা কৃষকদের বলে আসছি। জয়পুরহাটেও দিন দিন জনপ্রিয় হচ্ছে পানিফল চাষ। কৃষকরা খেতে অন্য ফসল উৎপাদনের পাশাপাশি পানিফল চাষ করছেন। খরচ কম, লাভ বেশি হওয়ায় অনেক কৃষক পানিফল চাষ করছেন। বিঘা প্রতি 20 থেকে 25 মণ ফল হয় এবং প্রতি কেজি 18 থেকে 20 টাকা দরে পাইকারি বিক্রি করা হয়। শীতের শুরুতে বাজারে এই ফলের চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। এই ফল চাষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া অনেক প্রান্তিক কৃষকের সংসারে ফিরেছে সচ্ছলতা। নিচা জমি ধান হয় না, যার জন্য আমরা বুদ্ধি করে পানি ফল লাগাইছি। এইলা দিয়েই আমার সংসার চলে এবং মাছও চাষ করি, সিঙ্গারাও চাষ করি। এখান থেকে তুলে এখানে বিক্রি করি টাটকা জিনিস। রাস্তার পাশে দেখলাম টাটকা পানি ফল, এখানে বাসার জন্য একটু নিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও পানিফল চাষে লাভের মুখ দেখার আশা জানান কৃষকরা। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। মিত্রবাহিনীর তীব্র বিমান হামলায় পাকিস্তান সশস্ত্র বাহিনী যখন নাস্তানাবুদ, তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন চীনের সহায়তায় পূর্ব পাকিস্তানের মেরুদণ্ড চিরতরে গুড়িয়ে দেওয়া হবে। এর মধ্যেই মিত্রবাহিনীর পক্ষ থেকে ঢাকার আকাশকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। ৭১-এর 5 ডিসেম্বরের খণ্ডচিত্র জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বছরের পর বছর নিষ্পেষিত ও কোণঠাসা করে রাখা বাঙালি এতটা মারমুখী ও অপ্রতিরোধ হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি পাকিস্তানি বাহিনী। ১৯৭১-এর এই দিনে তীব্র বিমান আক্রমণে পাকিস্তানিদের বিপর্যস্ত করে বাংলার আকাশকে শত্রুমুক্ত করার ঘোষণা দেয় মিত্রবাহিনী। নৌপথে যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া পাকিস্তানের সাবমেরিন পিএমএস গাজী ধ্বংস করে দেয় মুক্তিসেনারা। এমন বিপর্যয়কর অবস্থায় ডন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন চীনের সহায়তায় মিত্রবাহিনীকে এমন শিক্ষা দেয়া হবে যে বাংলার জনগণ কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না।
অন্যদিকে মুক্তিযুদ্ধের এই দিনে চীন থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ বোঝাই 3টি জাহাজের চালান নিরাপত্তার কারণে চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে সরিয়ে নেয় পাকিস্তান সেনাবাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজার খান ইউনিস আল মাওয়াসি সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে 44,532-এ উন্নীত হয়েছে। 14 মাস ধরে চলা তাণ্ডবে আহত হয়েছে লক্ষাধিক মানুষ। এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার এড়াতে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। খেলার খবর। ঘরের মাঠে নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার সিটি। গোল করেন বের্নার্দো সিলভা, কেভিন ব্রুইন ও করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কর্মমুখী ও প্রযুক্তিগত শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। বর্তমান শিক্ষাক্রম ঢেলে সাজানোর তাগিদ। অস্তিত্বের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আসিফ নজরুল। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয়। পদ্মায় নাব্য সংকটে ফরিদপুর নৌ বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। ড্রেজার সংকটে ড্রেজিংয়ে বিলম্ব হচ্ছে দাবি কর্তৃপক্ষের। এবং 3 বছরেও চালু হয়নি বরগুনা বর্জ্য শোধনাগার। দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, বাড়ছে রোগবালাই। পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এ ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।